প্রিন্সিপালস অফ ফিনান্স এই সাবজেক্টের আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। উক্ত অধ্যায়ের নাম হচ্ছে বন্ড ভ্যালুয়েশন। তো প্রশ্ন হচ্ছে যে এই বন্ড আবার কি? দেখো বন্ধুরা, বন্ড বন্ড হচ্ছে একটি পত্র বা একটি দলিল পত্র। তাহলে প্রশ্ন হবে যে কিসের দলিল পত্র? দেখো বন্ধুরা, বন্ড হচ্ছে এমন একটি দলিল পত্র যাতে ঋণের পরিমাণ, সুদের হার, ওই ঋণটি পরিশোধ করার সময় এবং অন্যান্য শর্তাবলী লেখা থাকে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এই বন্ডটি আসলে কে লেখে, কারা এই বন্ড নামক দলিলে এই ঋণের পরিমাণ, ঋণের সুদের পরিমাণ, সুদের হার এবং ঋণটি পরিশোধের মেয়াদ এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ করে। দেখো বন্ধুরা, সরকার বা কর্পোরেশন বা কোম্পানি এরা দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য অর্থাৎ অর্থ সংগ্রহের জন্য একটি দলিলে যাবতীয় ঋণের পরিমাণ এবং ওই ঋণের সুদের পরিমাণ এবং সুদটি প্রদানের হার এবং ওই ঋণটি পরিশোধের মেয়াদটি এবং অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় শর্তাবলী উল্লেখ করে দেয়। অর্থাৎ খুব সহজে বলতে গেলে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য সরকার বা কর্পোরেশন ঋণের পরিমাণ, সুদের হার এবং ঋণটি পরিশোধের মেয়াদ এবং যাবতীয় শর্তাবলী সম্মিলিত যে ঋণপত্র বা যে ঋণের দলিল ইস্যু করে তাকে বলা হয় বন্ড। আর যেহেতু এই বন্ডটি মূলত ইস্যু করা হয় ঋণ গ্রহণ করার জন্য এবং যেহেতু এই ঋণের মূল কাজ হচ্ছে ঋণ নেয়া, অর্থাৎ ঋণ গ্রহণের মাধ্যমে অর্থ সংগ্রহ করা, সেহেতু এই বন্ডকে অনেকে বলে ঋণপত্র বা ডিবেঞ্চার। এবার দেখো বন্ধুরা, এই যে বন্ড, এটি ইস্যু করার বা এই বন্ডটি প্রদান করার তিনটি উপায় আছে। একটি হচ্ছে পার ভ্যালু, একটি হচ্ছে প্রিমিয়াম, আর প্রথমে হচ্ছে এট পার অর্থাৎ লিখিত মূল্যে। দেখো বন্ধুরা, বন্ডে যে টাকা লেখা আছে সেই টাকায় বন্ডটি ইস্যু করা যায় বা প্রদান করা যায় ওই বন্ডটি গ্রহণকারীকে। আর দেখো বন্ধুরা, এট প্রিমিয়াম অর্থাৎ বন্ডের যে মূল্য আছে তার থেকে অধিক মূল্যে কিন্তু অনেক সময় বন্ডটি ইস্যু করা যায়, তাহলে সেটি হবে এট প্রিমিয়াম। আর যদি বন্ডে যে মূল্য লেখা আছে তার থেকে কম মূল্যে বন্ডটি ইস্যু করা হয় তবে সেটি হবে এট ডিসকাউন্টে ইস্যু করা। এবার দেখো বন্ধুরা, এই বন্ডের কিন্তু অনেক প্রকারভেদ রয়েছে। এই বন্ডকে অনেক ভাগেই ভাগ করা যায়। এখন আমরা দেখব এই বন্ডের বিভিন্ন শ্রেণী বিভাগ বা প্রকারভেদ। প্রথমে হচ্ছে অন দ্য বেসিস অফ সিকিউরিটি অর্থাৎ জামানতের উপর ভিত্তি করে বন্ডের প্রকারভেদ। এবার দেখো বন্ধুরা, জামানত অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো ঋণ নেয় তখন সে চাইলে ওই ঋণ দানকারীর নিকট কিছু জামানত রূপে রাখতে পারে, কিছু সম্পত্তি জামানত রূপে বা গচ্ছিত রূপে রাখতে পারে। আর এমন হতে পারে যে কোনো ঋণদানকারীকে কোনো প্রকার সম্পত্তি বা অন্য কোনো কিছু জামানত বা গচ্ছিত রূপে নাও রাখতে পারে। তো এখানেও কিন্তু বিষয়টা কিছুটা তেমন, অর্থাৎ অন দ্য বেসিস অফ সিকিউরিটি। তো এই ক্ষেত্রে বন্ডকে দুই ভাগে ভাগ করা যায়, সিকিউরড বন্ড, আরেকটি হচ্ছে আনসিকিউরড বন্ড। অর্থাৎ একটি হচ্ছে জামানতবিহীন বন্ড, আরেকটি হচ্ছে জামানত সহ বন্ড বা জামানত যুক্ত বন্ড। খুব সহজে বলতে গেলে যেই বন্ডের ক্ষেত্রে কোনো সম্পত্তি জামানত রূপে রাখা থাকে তাকে বলা হয় জামানত যুক্ত বন্ড বা সিকিউরড বন্ড। আর যেই বন্ডের ক্ষেত্রে কোম্পানি কোনো প্রকার সম্পত্তি জামানত রূপে রাখে না তার নাম হচ্ছে আনসিকিউরড বা জামানত মুক্ত বা জামানতহীন বন্ড বা জামানতবিহীন বন্ড।
এবার দেখো বন্ধুরা, এবার হচ্ছে অন দ্য বেসিস অফ রিপেমেন্ট, অর্থাৎ পরিশোধের সময়ের উপর ভিত্তি করে ঋণপত্র বা বন্ডের প্রকারভেদ। তো দেখো বন্ধুরা, এইখানে দুইটি ভাবে ভাগ করা যায়। একটি হচ্ছে পরিশোধযোগ্য অর্থাৎ রিডিমাবেল বন্ড, আরেকটি হচ্ছে অপরিশোধযোগ্য অর্থাৎ নন রিডিমাবেল বন্ড। দেখো বন্ধুরা, যেই বন্ডের ক্ষেত্রে বা যেই ঋণপত্রের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর আসল টাকা ফেরত দেওয়ার একটি প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে বলা হয় পরিশোধযোগ্য বন্ড। আর যেই বন্ডের ক্ষেত্রে এমন কোনো প্রকার প্রতিশ্রুতি দেওয়া হয় না তাকে বলা হয় নন রিডিমেবল বন্ড বা অপরিশোধযোগ্য বন্ড। এবার হচ্ছে বন্ধুরা অন দা বেসিস অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ নিবন্ধনের উপর ভিত্তি করে বন্ডের প্রকারভেদ। দেখো বন্ধুরা, এই ক্ষেত্রেও বন্ডের দুটি ভাগ আছে। একটি হচ্ছে রেজিস্টার্ড বন্ড অর্থাৎ নিবন্ধিত বন্ড, আরেকটি হচ্ছে নন রেজিস্টার্ড বন্ড, আরেকটি হচ্ছে অনিবন্ধিত বন্ড। দেখো বন্ধুরা, রেজিস্টার্ড বন্ড বা নিবন্ধিত বন্ড, যেই বন্ডের জন্য কোম্পানি বা কর্পোরেশন আলাদা একটি রেজিস্টার খাতায় ওই ঋণপত্রের যাবতীয় তথ্যগুলিকে সংগ্রহ করে বা লিপিবদ্ধ করে, তার নাম হচ্ছে রেজিস্টার্ড বন্ড। আর যেই বন্ডের ক্ষেত্রে কর্পোরেশন বা প্রতিষ্ঠান আলাদাভাবে অন্য কোনো রেজিস্টার খাতায় ওই বন্ডের যাবতীয় ঋণের বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে না, তার নাম হচ্ছে অনিবন্ধিত বা আনরেজিস্টার্ড বন্ড। এবার হচ্ছে অন দ্য বেসিস অফ কনভার্টেবল, অর্থাৎ রূপান্তরের উপর ভিত্তি করে বন্ডের প্রকারভেদ। দেখো বন্ধুরা, একটি হচ্ছে কনভার্টেবল বন্ড অর্থাৎ রূপান্তরযোগ্য বন্ড, আরেকটি হচ্ছে নন কনভার্টেবল বন্ড অর্থাৎ অরূপান্তরযোগ্য বন্ড। এখন প্রশ্ন হচ্ছে রূপান্তর মানে কি? অর্থাৎ যেই বন্ড একটি নির্দিষ্ট সময় পরে ফেরত নিয়ে তার বিপরীতে ওই কর্পোরেশন ওই বন্ড গ্রহণকারী ব্যক্তিকে শেয়ার প্রদান করে, অর্থাৎ এখানে বন্ডটিকে তারা শেয়ারের মাধ্যমে রূপান্তরিত করলো, অর্থাৎ বন্ডের অর্থকে তারা একটি রূপান্তর করলো শেয়ার প্রদানের মাধ্যমে। তো এটি হচ্ছে কনভার্টেবল বন্ড বা রূপান্তরযোগ্য বন্ড। আর যেই বন্ডের ক্ষেত্রে কোনো প্রকার শেয়ার ইস্যু করা যায় না তাকে বলা হয় নন কনভার্টেবল বন্ড। দেখো বন্ধুরা, এই হচ্ছে বন্ডের মূল প্রকারভেদ। তবে এই চারটি ছাড়াও আরো কিছু বন্ড রয়েছে, তাই আমি লিখলাম আদার বন্ড বা অন্যান্য ঋণপত্র। এর মধ্যে রয়েছে ইনকাম বন্ড, জিরো কুপন বন্ড, কুপন বন্ড এবং জাঙ্ক বন্ড। এবার দেখো বন্ধুরা, ইনকাম বন্ড, যেসব বন্ডের সুদ প্রদান প্রতিষ্ঠানের মুনাফার উপর নির্ভর করে, অর্থাৎ যদি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে তবেই ওই বন্ডের জন্য তারা সুদ প্রদান করবে, এরূপ শর্ত সম্মিলিত বন্ডকে বলা হয় ইনকাম বন্ড। আর দেখো বন্ধুরা, জিরো কুপন বন্ড, যেই বন্ডে কোনো প্রকার সুদ থাকে না। দেখো বন্ধুরা, এই যে কুপন, এই কুপন রেট হচ্ছে মূলত সুদের হার। এই বন্ডের ক্ষেত্রে কুপন রেট হচ্ছে সুদের হার, অর্থাৎ ওই প্রতিষ্ঠান যে বন্ডটি ইস্যু করলো তার জন্য কত পার্সেন্ট সুদ দিবে সেই সুদের হার বা পার্সেন্টেজ হচ্ছে এই কুপন রেট। এখানে হচ্ছে জিরো কুপন রেট অর্থাৎ শূন্য সুদের হার। দেখো বন্ধুরা, যেই বন্ডে কোনো প্রকার সুদের পরিমাণ উল্লেখ করা থাকে না তার নাম হচ্ছে জিরো কুপন বন্ড। তো এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পরে ওই বন্ডটিকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করে ফেরত নেওয়া হয়। আর যেই পরিমাণ টাকা অতিরিক্ত প্রদান করা হয় সেটা হচ্ছে ঋণদাতার আয়, অর্থাৎ পরিশোধ্য মূল্য আর ক্রয় মূল্য এর মধ্যে যে পার্থক্য হবে টাকার সেটি হচ্ছে ঋণদাতার আয় বা লাভ। আর দেখো বন্ধুরা, কুপন বন্ড অর্থাৎ সুদ সম্মিলিত বন্ড বা কুপন রেট সম্মিলিত বন্ড, অর্থাৎ যদি জিরো কুপন রেট বন্ডে কোনো প্রকার সুদ উল্লেখ করা না থাকে তবে তুমি তো এটি বুঝতেই পারছো যে কুপন বন্ডে অবশ্যই সুদের হার ডেফিনিট ভাবে উল্লেখ করা থাকবে, অর্থাৎ
যেই বন্ডে সুদের হার উল্লেখ করা থাকে, মেয়াদকাল উল্লেখ করা থাকে সাধারণভাবে, তার নাম হচ্ছে কুপন বন্ড। আর হচ্ছে বন্ধুরা জাঙ্ক বন্ড, এটি আমাদের দেশে তেমন প্রচলিত নয়। মূলত 1980 সালে আমেরিকাতে এই বন্ডের প্রচলন ঘটে। এই ক্ষেত্রে উচ্চ মাত্রায় ঝুঁকি থাকে। তো বন্ধুরা এই হচ্ছে বন্ডের মূল বিষয়। এখন আমরা দেখব অপর শব্দটি, অর্থাৎ ভ্যালুয়েশন। এই যে ভ্যালুয়েশন বা মূল্যায়ন, এই ভ্যালুয়েশন সম্পর্কে এল জে গিটম্যান বলেছে যে ভ্যালুয়েশন ইজ দ্য প্রসেস দ্যাট লিঙ্কস রিস্ক অ্যান্ড রিটার্ন টু ডিটারমাইন দ্য ওর্থ অফ অ্যান অ্যাসেট। অর্থাৎ মূল্যায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের ঝুঁকি এবং আয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এবারে দেখো বন্ধুরা, খুব সহজে বলতে গেলে একটি প্রতিষ্ঠানের শেয়ার হতে পারে অগ্রাধিকার শেয়ার, হতে পারে সাধারণ শেয়ার, ঋণপত্র এবং বন্ড, এদের বর্তমান মূল্য নির্ণয় করাকে বলা হয় ভ্যালুয়েশন। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটি ছোট্ট একটি বিষয় জানিয়ে দিচ্ছি, হয়তো অনেকে এটি জানো না। দেখো বন্ধুরা, আমরা যে বলি সম্পদ, এই যে অ্যাসেট, এটিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে রিয়াল অ্যাসেট, আর একটি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট। এবার দেখো বন্ধুরা, রিয়াল অ্যাসেট আমরা যাকে সম্পদ নামে জানি, যেমন দালান কোঠা, দেনাদার, বিল্ডিং ইত্যাদি, ভূমি, এটা হচ্ছে রিয়াল অ্যাসেট। আর হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট, শেয়ার, বন্ড, ঋণপত্র, এদের যে মূল্য, এটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট। এবার দেখো বন্ধুরা, এই যে ভ্যালুয়েশন শব্দটি মূলত ব্যবহার করা হয় এই ফিনান্সিয়াল অ্যাসেটের জন্য। এবার দেখো বন্ধুরা, আমরা যদি একটি ডেফিনেশন বের করি বন্ড ভ্যালুয়েশনের, তাহলে বিষয়টা এমন হবে যে একটি বন্ডের যে মূল্য রয়েছে বা একটি বন্ডের বাস্তবিক মূল্যকে নির্ধারণ করাই হচ্ছে বন্ড ভ্যালুয়েশন। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু প্রতি বছর 10 মার্কের প্রশ্ন হয়ে থাকে। আমরা এখন দেখব যে এই অধ্যায়ে কোন ধরনের অঙ্ক পরীক্ষায় আসে আর কোন কোন বিষয়কে জানলে একজন শিক্ষার্থী এই অধ্যায়ের উপর একটি সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবে, যার ফলে সে এই অধ্যায় হতে অনায়াসেই 10টি মার্ক সংগ্রহ করতে পারবে পরীক্ষার খাতায়। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করি। এখন দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে মোস্ট অফ দ্য টাইম আসে বন্ডের মূল্য নির্ধারণ করতে। আর যদি প্রশ্নপত্রে সাধারণত বন্ডের মূল্য নির্ধারণ করতে বলা হয়, তবে তোমাকে দুটি বিষয়কে মনে রাখতে হবে। একটি হচ্ছে এই বন্ডে যে পরিমাণ সুদ দেয়া হবে আগামী বছরগুলোতে, ওই সুদের বর্তমান মূল্য কত। আর তোমাকে দেখতে হবে যে এই বন্ডটি যখন পরিশোধ করা হবে তখন সেই পরিশোধ্য মূল্যের বর্তমান মূল্য কত। অর্থাৎ ভবিষ্যতে যখন এই বন্ডের মূল্যটি পরিশোধ করা হবে সেই ভবিষ্যতে পরিশোধ্য মূল্যের বর্তমান মূল্য কত। আর যখন তুমি এই সুদের বর্তমান মূল্যের সঙ্গে যোগ করে দিবা বন্ডের পরিশোধ্য মূল্যের বর্তমান মূল্যটি, তখন তুমি পেয়ে যাবা বন্ডের অ্যাকচুয়াল মূল্য, অর্থাৎ পিভি অফ ইন্টারেস্ট, সুদের বর্তমান মূল্য। সাথে আমি যোগ করব পিভি অফ ম্যাচুরিটি ভ্যালু বা এমভি, এটিকে সংক্ষেপে বলা হয় এমভি, ম্যাচুরিটি ভ্যালু। এবার দেখো বন্ধুরা, পিভি অফ ইন্টারেস্ট বের করার নিয়ম হচ্ছে আমি সুদ বের করব ইন্টারেস্ট, সাথে আমি গুণ করব পিভিআইএফএ, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি। আর পিভি অফ ম্যাচুরিটি ভ্যালু এর সূত্র হচ্ছে এমভি গুণ পিভিআইএফ, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। এবার দেখো বন্ধুরা, এই যে এমভি,
অনেক সময় এখানে থাকতে পারে প্রশ্নমতে দেয়া আরভির মান, এমভি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। অনেক সময় থাকতে পারে এখানে এফভির মান, এফভি হচ্ছে ফেজ ভ্যালু। আর দেখো বন্ধুরা, এই যে আরভি বা এফভি বা এমভি, এই তিনটি মানে কিন্তু এখানে বসতে পারে প্রশ্নভেদে, এছাড়া কিন্তু অন্য কোনো মান এখানে বসবে না। এছাড়া কিন্তু আরো অনেক মান থাকে বন্ডের, যেমন থাকে এসভি, সেলভেজ ভ্যালু, যেমন থাকে সিপি, কল্ড প্রাইস, ওগুলি বসবে না। আর মোস্ট অফ দ্য টাইম বসবে এমভি অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালু। কিন্তু যদি ম্যাচুরিটি ভ্যালু না থাকে দেয়া প্রশ্নপত্রে সরাসরি, তখন তোমাকে দেখতে হবে আরভি অথবা এফভি। আরভি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু, আর হচ্ছে এফভি মানে হচ্ছে ফেস ভ্যালু। এখন দেখো বন্ধুরা, পিভিআইএফএ এটি বের করার সূত্র হচ্ছে 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার বাই এন হোল ডিভাইডেড বাই আর ইন্টু ইন্টারেস্ট। এখন প্রশ্ন হচ্ছে এটা যে আমি ইন্টারেস্টটি বের করব কার ওপর। দেখো বন্ধুরা, এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট অল টাইম বের করতে হবে ফেস ভ্যালুর উপরে। আমি আবার বলতেছি বন্ধুরা, এই যে ইন্টারেস্ট, এটি বের করতে হবে অল টাইম ফেস ভ্যালুর উপরে। তুমি দেখবা প্রশ্নপত্রে দেয়া থাকবে একটি ফেস ভ্যালু, অর্থাৎ ওই বন্ডের লিখিত মূল্য বা ওই বন্ডের গায়ে কত টাকা মূল্য লেখা আছে, সেই মূল্যের উপর ধার্য করতে হবে ইন্টারেস্ট। এখন প্রশ্ন হচ্ছে এটা যে এই ইন্টারেস্টের রেট থাকে কোন রূপে। আমি বলেছিলাম বিগত অংশে যে কুপন রেট, এটি হচ্ছে এই বন্ডের জন্য সুদের হার। অর্থাৎ দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে দেয়া থাকবে একটি কুপন রেট বা ইন্টারেস্ট রেট। আমি আবারও বলতেছি বন্ধুরা, প্রশ্নপত্রে দেয়া থাকবে কুপন রেট। তুমি সেই কুপন রেটের পার্সেন্টেজকে গুণ করবা এফভির সঙ্গে, তবে তুমি পেয়ে যাবা ইন্টারেস্ট। দেখো বন্ধুরা, এবার হচ্ছে এই আর এর মান। এবার দেখো বন্ধুরা, এই যে কুপন রেট এটি আর এই যে আর এর মান, এই দুটি কিন্তু বন্ধুরা এক নয়। আবারও বলতেছি বন্ধুরা, এইখানে তোমাকে একটু বিষয় মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে ইন্টারেস্ট বের করার নিয়ম। তোমাকে দেখতে হবে ওই বন্ডের ফেস ভ্যালু কত টাকা দেয়া আছে, বা ওই বন্ডের গায়ের মূল্য কত আছে, বা ওই বন্ডের লিখিত মূল্য কত আছে। তুমি উক্ত গায়ের মূল্য, লিখিত মূল্য বা ফেস ভ্যালু, তুমি তার উপর ধার্য করবে কুপন রেট। আমি আবারও বলতেছি কুপন রেট। তাহলে তুমি পেয়ে যাবা ইন্টারেস্ট বা সুদের পরিমাণ। এটা কিন্তু ইন্টারেস্ট মানে সুদের পরিমাণ, কত টাকা সুদ আসবে। আর দেখো বন্ধুরা, এইখানে 1 1 1, এটা তো সূত্রের 1। এবার হচ্ছে আর। দেখো বন্ধুরা, এই আর মানে হচ্ছে ডিসকাউন্ট রেট। যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ডিসকাউন্ট রেট, আমি আবারও বলতেছি বন্ধুরা ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট। এছাড়া যদি প্রশ্নপত্রে দেয়া থাকে কস্ট অফ ডেট, এছাড়াও যদি প্রশ্নপত্রে দেয়া থাকে রেট অফ রিটার্ন, এছাড়াও যদি প্রশ্নপত্রে দেয়া থাকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, তুমি এইগুলিকে কাউন্ট করবা এই আর এর ক্ষেত্রে। দেখো বন্ধুরা, এই যে কুপন রেট, এটি কিন্তু এইখানে অন্তর্ভুক্ত হবে না। আর এই যে ডিসকাউন্ট রেট, এটি কিন্তু এইখানে অন্তর্ভুক্ত হবে না সুদ বের করার সময়। প্রায়শই শিক্ষার্থীরা এইখানে কনফিউশনে পড়ে যায়, তারা কোনটি নেবে ইন্টারেস্টের জন্য, কোনটি নেবে আর এর জন্য। আমি একদম বেসিক্যালি বললাম, একদম সহজে বললাম, এই যে আর এর মান হবে ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ডেট বা রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রেট বা প্রত্যাশিত আয়ের হার। আর প্রশ্নপত্রে যে দেয়া থাকবে সুদের হারটি, সেটি হচ্ছে কুপন রেট। তুমি সেটি ধার্য করবা ইন্টারেস্ট বের করার জন্য। এবার হচ্ছে এন। তোমাকে দেখতে হবে যে ওই প্রশ্নটিতে বন্ডের ম্যাচুরিটি কত আছে। আমি আবারও বলতেছি বন্ধুরা, ম্যাচুরিটি, ওই বন্ডে, ওই প্রশ্নপত্রে বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড কত আছে।
আর উক্ত ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে এন এর মান। তো এই হচ্ছে আমার এই মানগুলির বিস্তারিত ব্যাখ্যা। এবার দেখো বন্ধুরা, এমভি হতে পারে ম্যাচুরিটি ভ্যালু, থাকতে পারে ফেজ ভ্যালু, থাকতে পারে আরভি বা থাকতে পারে রিডিম আবেল ভ্যালু। এখন দেখো বন্ধুরা, এখানে হচ্ছে 1 প্লাস আর পাওয়ার বাই এন। মূলত এখানে বিষয়টি হচ্ছে এমন যে এখানে আমার ছিল এমভি, লিখলাম এমভি, গুণ দিব পিভিআইএফ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। যদি বলা হয় পিভিআইএফ এ তখন সূত্র হবে 80, আর যদি বলা হয় পিভিআইএফ তখন সাধারণত সূত্র হবে 1/1 প্লাস আর পাওয়ার বাই এন। এবার দেখো বন্ধুরা, এই নিচে আছে 1 অর্থাৎ এটি উপরে আছে, আর যখনই আমি উপরের এমভি কে গুণ দিব উপরের 1 এর সঙ্গে তখন এই এমভিটি উপরে চলে যাবে আর নিচে আসবে 1 প্লাস আর পাওয়ার বাই এন। এখানে এটি ঘটছে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার বন্ড ভ্যালু বের করার অ্যাকচুয়াল সূত্র। এছাড়াও আরো দুটি প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে জিরো কুপন বন্ড। আমি বলেছিলাম যে যেই বন্ডে কোনো প্রকার সুদের কথা উল্লেখ করা থাকে না সেই বন্ডের ক্ষেত্রে কি হবে। যদি প্রশ্নটি হয় জিরো কুপন বন্ডের, অর্থাৎ যখন তুমি দেখবা যে যেখানে কোনো কুপন রেট বা সুদের হার উল্লেখ করা নেই, কিন্তু অবশ্যই আছে ডিসকাউন্ট রেট, কস্ট অফ ডেট, রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রেটের কথা উল্লেখ করা আছে, তো সেই ক্ষেত্রে সূত্র হবে এইটুকু শুধুমাত্র, এমভি ভাগ 1 প্লাস আর পাওয়ার বাই এন। আর দেখো বন্ধুরা, এই যে আর এর মান এটি কিন্তু হচ্ছে মূলত এই ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ডেট বা রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রেট। এবার দেখো বন্ধুরা, যদি হয় পারপেচুয়াল বন্ড অর্থাৎ অপরিশোধ্য বন্ড, বা আমি বলেছিলাম তখন যে পরিশোধ বা রিপেমেন্টের উপর ভিত্তি করে বন্ড দুই প্রকার, একটি হচ্ছে রিডিমেবল বন্ড আর একটি হচ্ছে নন রিডিমেবল বন্ড। একটি হচ্ছে পরিশোধযোগ্য বন্ড আর একটি হচ্ছে নন পরিশোধযোগ্য বন্ড। তো এটি হচ্ছে মূলত নন পরিশোধযোগ্য বন্ড বা পারপেচুয়াল বন্ড। তো এই ক্ষেত্রে সূত্র হবে, আমি বের করব ইন্টারেস্ট এই কুপন রেট ধার্য করে ফেস ভ্যালুর উপরে, আমি উক্ত ইন্টারেস্টকে ভাগ দিব ডিসকাউন্ট রেট, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা ডিসকাউন্ট রেট দ্বারা। তাহলে আমি পেয়ে যাব পারপেচুয়াল বন্ডের মানটি। এখন দেখো বন্ধুরা, এইখানে আরেকটি বিষয় একটু বলা প্রয়োজন, সেটি হচ্ছে যদি যদি বছরে সুদ দেওয়া হয় একবার, সেই ক্ষেত্রে সূত্রগুলি সবই এমন হবে, কিন্তু এমনও হতে পারে যে বছরে সুদ দেওয়া হতে পারে দুইবার বা তিনবার। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি বছরে সুদ দেওয়া হয় একবার তখন আমি এইরূপ করব, নো চেঞ্জ। কিন্তু যদি বছরে সুদ দেওয়া হয় দুইবার বা তিনবার তখন তো অঙ্কটি ভিন্ন হবে। তো আমি কোন উপায়ে বা কোন মাধ্যমে বুঝবো যে বন্ডের সুদটি বছরে দেওয়া হবে দুইবার বা তিনবার? দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে বলা হয় সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি অর্থাৎ অর্ধবার্ষিকী, বছরের সুদ দেওয়া হবে দুইবার। যদি প্রশ্নপত্রে বলা হয় কোয়ার্টারলি অর্থাৎ ত্রৈমাসিক, 3 মাস পর পর বছরের সুদ দেওয়া হবে, তাহলে বছরের সুদ দেওয়া হয় মোট 4 বার। যদি কারণ 3 মাস পর পর হলে 4 বার সুদ দেওয়া পড়ে। যদি বলা হয় বাই মান্থলি অর্থাৎ 2 মাস পর পর, দ্বিমাসিক অর্থাৎ 2 মাস পর পর সুদ দিলে বছরে হয় 6 বার। যদি বলা হয় মান্থলি অর্থাৎ প্রতি মাস পর পর। অর্থাৎ দেখো বন্ধুরা, ধরো প্রশ্নপত্রে এইসব কথা লেখা নেই, জেনারেলি অঙ্কটি দেয়া আছে, তখন তুমি এইরকম নিয়মে অঙ্কটি সমাধান করবা। কিন্তু যদি প্রশ্নপত্রে সুদ দেওয়ার ব্যাপারে কোনো কথা উল্লেখ করে দেয়, যেমন যদি প্রশ্নপত্রে বলা থাকে সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি বা বাই মান্থলি বা মান্থলি বা ডেইলি বা উইকলি, তো সেই ক্ষেত্রে তোমাকে প্রতিটি সুদের হারের মানকে, হোক সেটা কুপন রেট, হোক সেটা এই যে আর এর মান, রেট অফ রিটার্ন বা কস্ট অফ ডেট বা এক্সপেক্টেড বা রিকোয়ার্ড রেট, এই প্রতিটি আর এর মানকে তুমি ভাগ দিবা ওই সুদ যতবার দেওয়া হবে বছরে তত মান দ্বারা। আর
তুমি যে এন এর মান, তুমি এন এর মানকে গুণ করবা এই মানগুলি দ্বারা। যদি বলা হয় সেমি অ্যানুয়ালি, তবে তুমি এই কুপন রেটকে ভাগ করবা এই 2 দ্বারা, কারণ বছরের সুদ দেওয়া হবে 2 বার। আর এই তুমি এন কে গুণ করবা এই 2 দ্বারা। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বন্ড ভ্যালুর যাবতীয় বিষয়। তো এছাড়াও কিন্তু প্রশ্নপত্রে আরো 3টি প্রশ্ন হতে পারে। আমি এখন দেখব সেই 3টি প্রশ্ন কি কি হতে পারে। তো বন্ধুরা, আমরা এখন দেখব ওয়াইটিএম এর ফুল মিনিং হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি, অর্থাৎ মেয়াদ পূর্তিতে উপার্জনের হার। এবার দেখো বন্ধুরা, আসলে কি এই উপার্জনের হার? আবার বলা আছে মেয়াদ পূর্তিতে। মেয়াদ পূর্তি মানে ওই যখন ওই বন্ডের মেয়াদটি উত্তীর্ণ হবে বা শেষ হবে। এবার দেখো বন্ধুরা, একজন বিনিয়োগকারী যখন সে বন্ডটি ক্রয় করে, তখন কিন্তু সে একটি প্রত্যাশা করে ওই বন্ড থেকে একটি নির্দিষ্ট পরিমাণ আয় সে অর্জন করবে। এবার দেখো বন্ধুরা, সেই প্রত্যাশার ফলেই ওই মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত ওই বন্ডটিকে বা ওই বন্ডের মালিকানাটি তার নিকট যত্ন সহকারে সংরক্ষিত রাখে, এবং ওই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সে ওই বন্ড হতে যেই পরিমাণ আয় অর্জন করে তার শতকরা হারকে বলা হয় ওয়াইটিএম বা ইল্ড টু ম্যাচুরিটি। অর্থাৎ একজন বন্ড ক্রয়কারী বা একজন বিনিয়োগকারী বন্ড ক্রয় করার পরে ওই বন্ডটি মেয়াদ উত্তীর্ণ পর্যন্ত নিজের কাছে সংরক্ষণ করার ফলে সে যে বন্ড থেকে আয়টি প্রত্যাশা করে সেই আয়ের হারটি হচ্ছে ওয়াইটিএম। এর সূত্র হচ্ছে ইন্টারেস্ট। এটা হচ্ছে ওই ইন্টারেস্ট যা তুমি বের করবা ফেস ভ্যালুর উপরে কুপন রেট গুণ করার মাধ্যমে, আরভি মাইনাস এসভি। দেখো বন্ধুরা, আরভি আরভি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু বা পরিশোধিত বা পরিশোধযোগ্য বা পরিশোধ্য মূল্য, আর হচ্ছে এসভি মানে হচ্ছে সেলস ভ্যালু। দেখো বন্ধুরা, সেলস ভ্যালু অর্থাৎ সেলিং প্রাইস, ওই বন্ড বর্তমানে মার্কেটে কত টাকায় বিক্রয় করা যাবে সেটি হচ্ছে এসভি বা সেলিং ভ্যালু। এবার দেখো বন্ধুরা, এন এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, যা আমি আগেও বলেছিলাম। তো এই ক্ষেত্রে তুমি খুব সহজে এটি মনে রাখতে পারো, সেটি হচ্ছে এই ওয়াইটিএম বের করার জন্য তোমাকে পরিশোধ্য মূল্য হতে বিয়োগ করতে হবে বন্ডের বর্তমান বাজার মূল্য, এবং তুমি উক্ত বিয়োগফলকে ভাগ দিবে বন্ডের ম্যাচুরিটির সময় দ্বারা, এন দ্বারা, এবং তুমি যে ভাগফলটি আসবে তুমি তার সঙ্গে যোগ করবা বন্ডের সুদটি বা ইন্টারেস্টটি। এরপরে তুমি বের করবা ওই যে পরিশোধিত মূল্য আর বন্ডের বর্তমান বিক্রয় মূল্য বা বাজার মূল্য। তুমি এই দুটির গড় বের করবা, অর্থাৎ বন্ডের পরিশোধ্য মূল্য আরভি এবং বন্ডের বিক্রয় মূল্য এসভি, তুমি এই দুটিকে যোগ করে ভাগ দিবা 2 দ্বারা, তাহলে তুমি পেয়ে যাবা এদের গড়। আর যখন তুমি পূর্বের বের করা সেই যোগফলটিকে ভাগ দিবা বর্তমান বের করা গড় দিয়ে, তখন তুমি পেয়ে যাবা ওয়াইটিএম। আর যেহেতু বলা আছে এটি শতকরা হার, তুমি গুণ দিবা 100। দেখো বন্ধুরা, আরভি মাইনাস এসভি, আমি যা বলেছিলাম, একটা হচ্ছে আরভি মানে পরিশুদ্ধ মূল্য থেকে বিয়োগ করব এসভি সেলস ভ্যালু, আমি বিয়োগফলটিকে ভাগ দিব এন দ্বারা, যে আসবে ভাগফল আমি সেটিকে যোগ করব ইন্টারেস্ট বা সুদ এর সাথে। এই হচ্ছে আমার প্রথম কাজ। দেখো বন্ধুরা, এইখানে মূলত যোগ হবে, যোগ করব ইন্টারেস্ট দ্বারা। এবার দেখো বন্ধুরা, এটি বের করার পরে আমি দেখব এই আরভি আর এসভি অর্থাৎ পরিশোধ্য মূল্য আর বিক্রয় মূল্যের গড়, এবং এই পরিশোধ্য আর বিক্রয় মূল্যের গড় বের করার নিয়মটি হুবহু আগের নিয়মই, অর্থাৎ তুমি দেখবা পরিশোধ্য মূল্য কত টাকা আছে আর বিক্রয় মূল্য কত টাকা আছে, তুমি উক্ত টাকা দুটিকে যোগ করে দিবা। আর এখানে রয়েছে মোট দুটি মূল্য, অর্থাৎ পরিশোধ্য মূল্য একটি আর বিক্রয় মূল্য একটি, তাই দুটি, ভাগ হবে 2 দ্বারা। আর তুমি উপরোক্ত যোগফলকে ভাগ দিবা এই গড়ের মূল্য দ্বারা, তাহলে তুমি পেয়ে যাবা ওয়াইটিএম এর মান। যখন তুমি গুণ করো ওর সঙ্গে 100, তখন তুমি পেয়ে যাবা শতকরা মানটি। এবার আমি দেখব ওয়াইটিসি বা ইল্ড টু কল্ড। এটি হচ্ছে মূলত বন্ডের ফেরত মূল্য আর ওই ফেরতকালীন সময়ের সুদের বর্তমান মূল্য।
যেই শতকরা সুদের হারে বন্ডের বিক্রয় মূল্যের সমান হবে সেই শতকরা সুদের হারকে বলা হয় ওয়াইটিসি বা ইল্ড টু কল। আমি আবারও বলতেছি বন্ধুরা, বন্ডের ফেরত মূল্য এবং ওই সময়ের বন্ডের সুদের মূল্য, যেই সুদের হার অনুযায়ী বন্ডের বিক্রয় মূল্যের সমান হবে তাকে বলা হয় ওয়াইটিসি। অর্থাৎ যেই সুদের হার অনুসারে বন্ডের ফেরত মূল্য সুদের বর্তমান মূল্য বন্ডের বিক্রয় মূল্যের সমান হবে তাকে বলা হয় বা সেই সুদের হারকে বলা হয় ওয়াইটিসি। এবার দেখো বন্ধুরা, একই সূত্র ইন্টারেস্ট, সাথে আমি যোগ করব সিপি মাইনাস এসভি। তোমরা সবাই জানো এসভি মানে হচ্ছে সেলস ভ্যালু বা সেলস এর মূল্যটি। এবার হচ্ছে সিপি, যা একটা নতুন শব্দ, অর্থাৎ কল্ড প্রাইস। দেখো বন্ধুরা, তুমি অবশ্যই দেখবা প্রশ্নপত্রে দেওয়া আছে সিপির মান, কল্ড প্রাইসের মান, ভাগ দিবা এন দ্বারা। এবার দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে এই যে সিপি, এই কলস প্রাইস বা কলাবেল প্রাইস যখন দেয়া থাকবে তখন তুমি দেখবা এই কলটি হওয়ার জন্য বা এই ফেরতযোগ্য হওয়ার জন্য একটি ডেট দেয়া আছে। অর্থাৎ তোমার প্রশ্নপত্রে দেয়া আছে কলাবেল ম্যাচুরিটি পিরিয়ড, তোমাকে সেই সময়টাকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। দেখো বন্ধুরা, আমি পূর্বে যে করেছিলাম বন্ডের ভ্যালুয়েশনের সময় এন এর মান, তখন কিন্তু আমি নিয়েছিলাম ম্যাচুরিটি পিরিয়ড, কিন্তু এইখানে আমি শুধুমাত্র ওয়াইটিসি, আমি আবারও বলতেছি বন্ধুরা, শুধুমাত্র ওয়াইটিসি বের করার সময় এন এর মান হবে কলের ম্যাচুরিটি পিরিয়ড। তুমি দেখবা প্রশ্নপত্রে দুটি মান দেওয়া আছে, দুটি সময় দেওয়া আছে, দুটি বছর দেওয়া আছে। একটি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড যা আসবে বন্ডের ভ্যালুয়েশনের সময়, আর একটি হচ্ছে কলাবেল ম্যাচুরিটি পিরিয়ড যা আসবে এই ওয়াইটিসি বের করার এন এর মান হিসাবে। এখন দেখো বন্ধুরা, এই দুটি কিন্তু প্রাইস সেম, অর্থাৎ আমি কল প্রাইস থেকে বাদ দিব সেলস ভ্যালু, তো বিয়োগফলকে ভাগ দিব এই কলাবেল ম্যাচুরিটি পিরিয়ড দ্বারা। তারপরে যে ভাগফল আসবে আমি তার সঙ্গে যোগ করব ইন্টারেস্ট, এবং এরপরে আমি এই কল্ড প্রাইস আর এসভি এদের গড় বের করব। আর গড় বের করার নিয়ম প্রাইস সেম টু সেম, অর্থাৎ কল্ড প্রাইস প্লাস সেলস ভ্যালু ভাগ দিব 2 দ্বারা, কারণ এখানে মোট দুইটি মান আছে, একটি হচ্ছে কল্ড প্রাইস, একটি হচ্ছে সেলস ভ্যালু। এরপরে আমি উপরোক্ত যে বের হবে যোগফলটি, অর্থাৎ আমি এই ভাগ করার পরে আমি যোগ করব সাথে ইন্টারেস্ট, আমি সেখানে পাবো একটি যোগফল। আমি উক্ত যোগফলকে ভাগ দিব নিচের গড়ের ভ্যালু দ্বারা, তারপর আমি গুণ দিব 100, তাহলে আমি পেয়ে যাব ওয়াইটিসির মান। তো দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আরেকটি বিষয় প্রায়শই ঘটে, সেটি হচ্ছে এই যে এসভি, যদি প্রশ্নপত্রে এসভির মান সরাসরি দেয়া না থাকে তখন তোমাকে একটি ওয়ার্কিংস এর মাধ্যমে এসভির মানটি বের করতে হবে। সেটি হচ্ছে এই রূপ যে এসভি সমান সমান ইন্টারেস্ট, তোমাকে দেখতে হবে ইন্টারেস্ট কত আছে, তুমি উক্ত ইন্টারেস্টকে ভাগ দিবা কারেন্ট ইল্ড দ্বারা। তুমি দেখবা যখন প্রশ্নপত্রে দেয়া থাকবে না এসভির মান সরাসরি, তখন অবশ্যই ওই প্রশ্নপত্রে দেয়া আছে কারেন্ট ইল্ড নামক একটি পার্সেন্টেজ, তুমি উক্ত পার্সেন্টেজ দ্বারা ভাগ করবে ইন্টারেস্টকে, তাহলে তুমি পেয়ে যাবা এসভির মান। আরেকটি বিষয় দেখো বন্ধুরা, সেটি হচ্ছে এটি যে যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ফ্লোটেশন কস্ট, আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ফ্লোটেশন কস্ট, তখন এই এসবি থেকে বাদ দিতে হবে সেই ফ্লোটেশন কস্ট, এবং তাহলে চলে আসবে এনএসভি। আর তুমি সেই এনএসভি কে এখানে অন্তর্ভুক্ত করবা, অর্থাৎ নিট সেলস ভ্যালু। যদি এরূপ কোনো অঙ্ক আমি পাই তবে অবশ্যই আমি তোমাদেরকে সেটি উপস্থাপন করে বুঝিয়ে দিব আগামী ভিডিও ক্লাসে। তো বন্ধুরা, আমি এখন দেখব কারেন্ট ইল্ড। এটি বের করার নিয়ম হচ্ছে সুদ, অর্থাৎ বন্ডের বর্তমান সুদকে আমি ভাগ দিব বর্তমান বন্ডের মার্কেট প্রাইস দ্বারা, তাহলে আমি পেয়ে যাব কারেন্ট ইল্ড। এবার দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার বন্ডের যাবতীয় বিষয়। আমি ট্রাই করলাম যেই বিষয়গুলি না বললেই নয় এবং যেই বিষয়গুলি জানলে তুমি খুব সহজেই অঙ্কে সমাধান করতে পারবা, সেই বিষয়গুলি খুব সংক্ষিপ্ত আকারে এবং প্রাঞ্জলভাবে তোমাদের সামনে উপস্থাপন করার। তো বন্ধুরা, এরপরে চলে আসবে পরস্পর 5টি ক্লাস, যেখানে আমরা ক্লাস নং
2তে দেখাবো তোমাদেরকে বন্ডের ভ্যালু করার অ্যাকচুয়ালি নিয়মটি, যা আমি দেখিয়েছিলাম পূর্বে সূত্র নং 1-এ। এরপরে চলে আসবে ক্লাস নং 3, যেখানে আমি দেখাবো ওআইটিএম, ওআইটিসি এবং কারেন্ট ইল্ড বের করার নিয়ম। এরপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমি দেখাবো বন্ড ভ্যালু বের করার আরেকটি নিয়ম, যেখানে আমি আরো দেখাবো যদি সুদ দেওয়া হয় বছরে একাধিকবার, তখন তুমি কোন রূপে অঙ্কের সমাধান করবা। এরপরে চলে আসবে ক্লাস নং 5, যেখানে আমি দেখাবো একটি বোর্ড কোশ্চেনের সমাধান, যেটি একটি ডিফারেন্ট টাইপসের বন্ড ভ্যালু বের করার নিয়ম। এরপরে চলে আসবে লাস্ট ক্লাস অর্থাৎ ক্লাস নং 6, যেখানে আমি দেখাবো তোমাদেরকে যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ফ্লোটেশন কস্ট, তখন তুমি কোন রূপে এবং তুমি কিভাবে খুব সহজেই অঙ্কের সমাধান করতে পারো। তো বন্ধুরা, ক্লাস নং 2, 3, 4, 5 এবং লাস্ট ক্লাস আপাততভাবে ক্লাস নং 6 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে এখানেই বাই।